তাই হারিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম দুপুরের সংবাদে। সাথে আছি আমি সাওয়ার হোসেন চৌধুরী ফাহাদ। আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল। গাজায় যখন আগ্রাসনের শেষ সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের কসাই নেতানিয়াহুর দেশ থেকে ভেসে আসছে আর্তনাদ। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে। আগুনে পুড়ে খাঁ হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর। আগুনের তীব্রতা এবং বাতাস এতটাই ভয়ানক রূপ ধারণ করেছে, নিমেষেই ছড়িয়ে যাচ্ছে শহরের বিভিন্ন অঞ্চলে দাবানল। এরই মধ্যে শহরের বাসিন্দাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের তীব্রতায় সড়কে বন্ধ আছে যান চলাচল। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, মধ্য ইসরায়েলের মুসার তুরামের কাছেই প্রথম আগুনের সূত্রপাত ঘটে। একে একে শহরগুলোকে ঘিরে নিচ্ছে এই ভয়ানক দাবানল। বর্তমানে নিয়ন্ত্রণের বাহিরে এই ভয়ানক আগুন। জনগণকে সতর্ক থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছে ইসরায়েল পুলিশ। আচ্ছা, এটা বেশ ভালো ছিল। উনি বেশ সাউন্ড টাউন অ্যাড করে একটা উনি হচ্ছে মানে মোটামুটি সাউন্ড অ্যাড করে বেশ অন্যরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ট্রাই করছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি যে এটা একটা খুব ভালো লাগছে। দেখেন, একটা জিনিস খেয়াল করুন, এটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে। নিউজ রিপ্রেজেন্টেশন টাইপের কিন্তু পারফরমেন্স আপনাদের করতে বলতে পারে যে মনে করো আমরা দর্শক বসে আছি, তুমি নিউজ রিপোর্ট করতেছো, তো কিভাবে প্রেজেন্ট করবা। আমরা কিন্তু প্রতিনিয়ত নিউজ শুনি অনলাইনে, ফেসবুকে, টেলিভিশনে, ইভেন রেডিওতে। সো ওই ওভারঅল জিনিসপত্র কিন্তু যদি আপনাকে শুনেন আপনি, বাট আপনাকে যদি প্রেজেন্ট করতে বলা হয়, ইটস কাইন্ড অফ ডিফারেন্ট প্রসেস, তাই না? সো আমি পার্সোনালি বলবো উনি এটা কিন্তু বেশ ভালো করছে, প্লাস আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। কিন্তু আমি রেকমেন্ড করতে চাই যে ব্যাকগ্রাউন্ডে নয়েজ বা ব্যাকগ্রাউন্ডে মানে এত বেশি নাটকীয়তার দরকার নাই। ইটস নট নেসেসারি। ওকে। আচ্ছা স্যার, আমি ফাহাদ বলছিলাম তো, ব্যাকগ্রাউন্ড মিউজিক কি না অ্যাড না করব আপাতত? আপনি মাইক্রোফোনে কথা বলতেছেন কেন? আপনি নর্মালি রেকর্ড করেন। আমি বলতেছি জাস্ট নর্মালি রেকর্ড করতে। এটা ঠিক আছে, আপনি নিজের জন্য করতেছেন, বাসার আপনার একটা এনভায়রনমেন্ট আছে, ওরকম এরকম একটা স্টুডিও টাইপ সেটআপ আপনি আছে, বাট নট রাইট নাও। আপনার মানে এটা দরকার নেই এখন, ঠিক আছে? আপনার মেইন এক্সামে ভোকালটা আপনার শুনবে, মানে মেইন ভোকালটা। আমরা মাইক্রোফোনে যখন কথা বলি আমাদের ভোকালটা অর্ধেক চেঞ্জ হয়ে যায়, খানিকটা চেঞ্জ হয়। সো ইটস নট নেসেসারি, বাট ভালো, বেশ ভালো প্র্যাকটিস। কিছু কিছু জায়গায় কিছু কিছু টোন ছিল, ওইখানে হচ্ছে আপনি বেশ মানে টানার চেষ্টা করছেন। আমরা যেরকম আরবি পড়ি, আরবিতে কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ড কে টানি, ওরকম আমাদের বাংলায় এরকম ওয়ার্ডের কোনো টান নাই স্পেসিফিক। হ্যাঁ, ঈদে খেয়েছি এরকম টান নাই। কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো লোকাল ঠিক আপনি এতে কথা আঞ্চলিকতায় কথা বলেন, এত টান দিয়ে কথা নাই। এটা হইতেছে অ্যারাবিকে থাকে। তো আমরা যেটা দেখলাম দুইটা পারফরমেন্স, এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি। এটাকে বলবো হচ্ছে আমরা আবৃত্তি রিলেটেড বা পারফরমেন্স যেটা হইতেছে আপনার প্রেজেন্টেবল কোনো কিছু, ঠিক আছে, ভয়েস প্রেজেন্টেবল এরকম টাইপের। সো প্রথম উনি যেটা উপস্থাপন করছে বেশ ভালোই ছিল, কিন্তু ওই চেষ্টা এই জায়গাটা একটু অড লাগছে। আর সেকেন্ডলি হচ্ছে আপনি আপনার নামের জায়গায় নিউজ রিপ্রেজেন্টেশনের সময় নামের জায়গাটা একটু মিস্টেক করছেন। ওইখানে নামে একটা কেমন যেন ওয়ার্ড হয়ে গেছে, ওটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি। তারপর নেতানিয়াহু, তারপর বিভিন্ন জায়গায় যখন আপনি পজ খাচ্ছেন বা আপনি কোনো কিছু দেখে বলার চেষ্টা করছেন, ওইগুলো জায়গায় একটু ডিস্টার্ব লাগছে। স্যার, এইগুলা ডিস্টার্ব হওয়ার কারণ হচ্ছে ওইগুলো তো আমি মুখস্থ করি নাই, খাতা থেকে একবার দেখতে হয়, তারপরে ইটস আবার ওকে, ইটস বলতে ওকে। হয়, তো আপনার ওই জন্য আপনার মানে। হচ্ছে হ্যাঁ, সবই ভালো। আপনার ইনস্ট্যান্ট পারফরমেন্সের জন্য যা যা প্রয়োজন সেটা আপনাকে তো সেভাবে প্রিপেয়ার করতে হবে নিজেকে। কিন্তু এই চর্চাটা আমি বলবো আপনি চালিয়ে যান নেক্সট 4 ডেজ 5 ডেজ যা যে কয়দিন আছে, কারণ এই প্র্যাকটিস গুলাই মূলত আপনাকে সংশোধন দিবে। জি স্যার। আচ্ছা, তো যাক, ওইটা মেইন ব্যাপার না। খুব ভালো লাগছে যে আপনি
মানে এই জিনিসটা করছেন, খুব সাহস নিয়ে করছেন, আপনার সেই অ্যাটিটিউড প্রকাশ পাচ্ছিল, আমি এটা খুব এনজয় করছি সত্যি কথা বলতে। তো এই হইতেছে একটা মানে টেমপ্লেট, আপনারা যদি বলতে পারেন সবাই দেখেন, উনি রিসেন্টলি জয়েন করছে, ওনার অলরেডি সব রেকর্ডিং দেখা হয়ে গেছে, আর উনি খুব সুন্দর নিজেকে গুছায় রিপ্রেজেন্টেশন দিছে, খুব একটা খারাপ না কিন্তু, এটা কিন্তু বেশ ভালো চলে। কিন্তু তারপরেও হচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন্স থাকে, যেই কোয়েশ্চেন্স গুলো অনেক ডিফারেন্ট বা অনেক কমপ্লিকেশন তৈরি করে, কমপ্লিকেটেড স্পেস তৈরি করে, ওই জায়গাগুলো আপনাকে অবশ্যই বেটার করার ওয়েটা বের করতে হবে, আরো স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? এটা যেটা আপনি করছেন এটা আহ, হচ্ছে কাইন্ড অফ মুখস্থ। হুম। জি জি। কারণ আপনি হচ্ছে কোনো কিছুকে ইনস্ট্যান্ট পারফরমেন্স করতেছেন না, ওটা দেখে দেখে করছেন। আচ্ছা স্যার, ওই মানে সরাসরি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইলে তো ওইটার জন্য কি করা, বা ওইটা কিভাবে নিজেকে ইজি করা ওই সরাসরি বিষয়ে জেনারেলি কথা কথা বলা? বলা, যদি আমাকে আপনি যদি আমাকে কেউ আজ করে বা আমাকে যদি কেউ বলে যে একটা নিউজ, মনে করেন আমার সামনে এক্সাম কমিটি বসে আছে, ব্যাপারটা কিরকম হয়, 5 জন বসে আছে, তারা আমাকে আস্ক করতেছে যে আপনি একটা, মনে করেন আপনি একজন নিউজ রিপ্রেজেন্টেটিভ, আপনি হচ্ছে চ্যানেল আই নিউজ রিপ্রেজেন্টেটিভ, আপনি কিভাবে আমাদের সামনে একটা নিউজকে প্রেজেন্ট করবেন, আপনার হাতে 10 সেকেন্ড সময় আছে, আপনি হচ্ছে নিউজকে প্রেজেন্ট করে শোনান। দেন আপনি ওরকম বলবেন যে দুপুর 2টার নিউজে সবাইকে স্বাগতম। একটা এক্সপ্রেশন, আপনার এক্সপ্রেশন মোটামুটি ঠিক আছে, ফেস এক্সপ্রেশন, ফেশিয়াল ইয়েগুলো ঠিক ছিল, ফিচার্স গুলো ঠিক ছিল, আর একটু হচ্ছে মানে শুদ্ধ ভাবে কথা বললে ভালো হতো। যেমন আপনি জাস্ট নর্মালি বলবেন আর কি যে দুপুর 2টার নিউজে, দুপুর 2টার খবরে, দুপুর 2টার এটিএন বাংলার খবরে সবাইকে অনেক স্বাগতম, আমি আছি আপনাদের সাথে এইচ হাবিব। সবার আগে চলুন জেনে আসি প্রধান নিউজগুলো। দেন আপনি আপনার গাজার গল্প যেটা বলছেন সেটা দিয়ে দিলেন, নেতানিয়াহুর গল্প দিলেন, বাংলাদেশের দু একটা কথা বললেন, শেষ। এখানে মূলত যেটা দেখতে চাই যে আপনার ভাষা কতটা পরিমার্জিত ছিল, আর আপনি আবৃত্তি বা স্কেলিং যেটা আছে কথা বলার, ওটা কতটা ভালোভাবে আপনি বুঝে বলতেছেন, এই, ঠিক আছে? স্যার ওইখানে কি আমার কথার যে ভাব আছে ওই ভাবটা তারা দেখবে না, ভাব বা রস ওইটা কি যাচাই করবে না? সংবাদ ভাবনা উপস্থাপন তো করার ওইটাই ভাব ভাই, এবং রস। আপনি আপনার লোকালিটি মেনটেন করে কতটা কথা বলেন, আর হচ্ছে আপনি কতটা জেনরিক কথাবার্তা বলেন, মানে কতটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারছেন, এটাই হচ্ছে মূলত ওই প্রসেসটা আর কি। কিন্তু আপনি জাস্ট একটা স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করছেন, কিন্তু আপনাকে এখন আরো 2-3টা বিষয় নিয়ে কাজ করাটা খুব জরুরি। দ্বিতীয়টা হচ্ছে নাটক, দ্বিতীয়টা হচ্ছে অভিনয়। আপনি হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিং একটু রেকর্ড করে ওটাকে আমাদের সাথে শেয়ার করেন, যে কোনো টাইপের। যেমন আমরা ডিসকাশন করছিলাম, সব থেকে ইজিয়েস্ট একটা টাস্ক সবাইকে দিয়েছিলাম, এটা হইতেছে আপনি নতুন ঢাকা শহরে আসছেন, সাডেনলি আপনি হারাই গেছেন, তো এখন ওই মুহূর্তে আপনি নিজেকে কিভাবে প্রুফ করবেন যে আপনি আপনার বাবা মার কাছে ফিরে যেতে পারেন, বা আপনার যারা এল্ডার পার্সন আছে, সিনিয়র পার্সন আছে, তাদের কাছে ফিরে যাবেন কিভাবে, এই প্রসেসটাই আমরা নাটকীয়তার থ্রুতে উপস্থাপন করতে চেয়েছিলাম সবার থ্রুতে। আচ্ছা স্যার, ওই মানে আমাদের যে ভাই ভাই যারা বোর্ডে যারা পরীক্ষা নিবে, তারা যখন আমাকে অ্যাক্টিং করার জন্য বলবে তখন কি আমাকে স্পেসিফিক একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিবে, নাকি আমাকে সিলেক্ট করে নিতে হবে? এটা ডিপেন্ড করে আপনার ফেইটের উপর, যে আপনাকে যদি তারা মার্সি করে, দেন আপনি সরাসরি নিজের ইচ্ছা মতো করতে পারেন, আদারওয়াইজ তারা আপনাকে তাদের চয়েস মতোই করতে বলে। কিন্তু এখানে একটা যে কনফ্লিক্ট থাকে সেটা হইতেছে যে তারা আপনাকে একটা ধারাবাহিক কোশ্চেন আস্ক করে, ফার্স্ট অফ অল, যে আপনি কতটুক কি টাইপের লাস্ট সিনেমা দেখছেন, বা কি ধরনের সিনেমা আপনি দেখতে পছন্দ করেন, এরকম 2 টাইপের কোশ্চেন করে। দেন ওই সিনেমার সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জানতে চায়, হয়তো একটা দুইটা কোশ্চেন। এগুলো হয় হচ্ছে পরিচালক, অভিনয়, তারপর মেইন নায়ক, বা মেইন গল্পটা আসলে কি ছিল, কি মেসেজ দিছে সমাজের জন্য, এরকম টাইপের। দেন ওইখান থেকে বলে আপনাকে একটা বিষয়, একটা সিকোয়েন্সকে অভিনয় করে দেখাইতে, এটা হইতেছে মেইন ব্যাপার, বুঝছেন? তো এটা অতটা কমপ্লিকেটেড কিছু না, এই জন্য আমি বরাবর আপনাদের আগেও বলতেছি, এখনো বলছি, এগুলো একটু ভালোভাবে ফলো আপ করে যান, এটা খুব জরুরি। ওই এই ইয়াগুলা স্যার, সিনেমাগুলা কি ফলো করবো আমরা, নাকি নিজের মতো অভিনয় করতে সিনেমা পারবো? না, বেসিক্যালি হচ্ছে সিনেমা বা যে কোনো ধরনের আপনি থিয়েটার বেস যে কোনো পারফরমেন্স কে ফলো করলেই হচ্ছে। ইটস নট লাইক অনলি সিনেমা। সিনেমাটা ফলো করবে যারা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে স্পেসিফিক এক্সাম দিবে তারা, কারণ তাদের নাট্যকলার সাথে সম্পৃক্ততা নেই, কিন্তু নাট্যকলার সাথে ফিল্ম এন্ড টেলিভিশনের একটা সম্পর্ক আছে। আগে মানুষ থিয়েটার শিখে, দেন মানুষ মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে আসে, ঠিক আছে? আচ্ছা, এবার আজকে আমরা সরাসরি আপনাদের আরো পারফরমেন্স দেখবো। আর কি কেউ কোনো কিছু সেন্ড করবেন?
আমি ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দিব না, সমস্যা নাই, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব না, আপনি ওটাকে ফলো করলে আরো বেশি ইমপ্রুভ করতে পারবেন। এটা সব পারফরমেন্স বেসই থাকবে। একটা জিনিস বোঝেন, পারফরমেন্স মানে কোনো কিছুকে কি কোনো কিছু মানে কোনো কিছুকে পারফর্ম করে দেখানো বলে, অভিনয় বা কোনো কিছুকে উপস্থাপনের মাধ্যমে যে বিষয়টা প্রকাশ করে সেটা হচ্ছে পারফরমেন্স আর্ট। আপনি যখন একটা পারফরমেন্স আর্ট উপস্থাপন করতেছেন, এটাই তো মূলত হচ্ছে আপনার দেখার জায়গা একজন টিচারকে, তাই না? আর কেউ সেন্ড করবেন? জয়েন করতে পারতেছেন না লিংকে? মিথিলা আছেন এখানে? দাঁড়ান এক সেকেন্ড, মিথিলা কি আছেন? জি ভাইয়া, এখন পেরেছি। ওকে। আর কেউ কোনো কিছু সেন্ড করবেন? আমাদের সাথে মোট 8 জন জয়েন করছেন। স্যার আমি ফাহাদ, আমি আরেকটা সেন্ড করবো স্যার সংবলে। হ্যাঁ, আপনি যত মন চাই কোশ্চেন করেন না, সমস্যা নেই। তো হেজিটেশন ফিল করবেন। আচ্ছা, আরেকটা সেন্ড করতেছি, একটু দেখেন। ওটা ছোট, তো আচ্ছা দেখেন শুনেন, আমি একটু। আপনাকে বলি, আচ্ছা যখন আপনি পাঠাবেনই আমি একটু বলি, আপনি হচ্ছে একটু হোল্ড করেন। আপনারা সবাই এখন হচ্ছে 10 মিনিট সময় নেন, ঠিক আছে? 10 মিনিটস টাইম নেন। শুধুমাত্র যারা ভাইবা অ্যাটেন্ড করবেন, ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের প্রস্তুতি নেবেন, তারা বাদে যারা নাট্যকলার প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন ইউনিভার্সিটির জন্য, তারা 10 to 15 মিনিটস প্রিপারেশন নেন, 10-15 মিনিটস প্রিপারেশন নেন। আর এই প্রিপারেশন নিয়ে আপনারা হচ্ছে একটা অভিনয়কে ইয়ে করেন। আচ্ছা আজকে আমরা আবৃত্তিতেই থাকি, আবৃত্তি বা ছোট গল্প, ঠিক আছে? আবৃত্তি বা ছোট গল্প, এটা হচ্ছে ঠিক যেমন ফাহাদ হচ্ছে অভিনয় করে দেখাইছে, ওরকম ভাবে আপনারা একটু ট্রাই করেন। নিউজ রিপ্রেজেন্টেশনও থাকতে পারে, নিউজ রিপ্রেজেন্টেশনও থাকতে পারে। ভাইয়া অভিনয় কি প্রথম দিনও করা হইতে পারে? আপনার রিটেন, আপনার লেখা গল্প, হ্যাঁ? হ্যাঁ, বলছিলাম অভিনয় কি প্রথম দিন মানে প্রাইমারি সিলেকশনের দিনও করাবে নাকি শুধু ফাইনাল সিলেকশনের দিন? এটা ভাই সবকিছু আনসার্টেন, ঠিক আছে? এটা আসলে ওইভাবে স্পেসিফিক বলা যায় না, কিন্তু আমি আপনাকে বলবো সব টাইপের মেন্টাল, মানে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে যাওয়াটা উচিত। কারণ why should we take risk even we have enough time to prepare ourselves, তাই না? শুরু করেন সবাই। যারা যারা ফিল্মে এক্সাম দিবেন তারা বাদে বাকিরা হচ্ছে এটার উপর প্রিপারেশন নেন। আর আপনারা যদি থাকতে চান দেন থাকতে পারেন। আচ্ছা, যারা যারা ফিল্মে আছেন আমি তাদের নিয়ে কথাবার্তা বলতে চাই এখন। আপনারা হাত হাত হ্যান্ড রেজ করেন, আমি একটু আইডেন্টিফাই করি কারা কারা আছেন ফিল্মে। হাফসা নেক্সট, শোয়েব নেক্সট, এনিওয়ান এলস? নাই, ঠিক আছে। ফাহাদ আপনি ফিল্মে এক্সাম দিবেন না তাই না? না স্যার, আমি ফিল্মে দিচ্ছি না, থিয়েটারে দিচ্ছি। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা প্রস্তুতি নেন আর এটা যেটা বললাম এই বিষয়টা নিয়ে একটু ট্রাই করেন। আচ্ছা, যে কোনো কিছু হতে পারে এই রিলেটেড, আমি আপনার ওই বিষয়ে আসবো না একটু পরে, বাট সবাই আগে একসাথে সেন্ড করুন। ভাই আমার জগন্নাথ ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর ঢাকা ইউনিভার্সিটির থিয়েটার ভাইবার সেম দিন সেম সময়। তাহলে তো অনেক কমপ্লিকেটেড হয়ে গেল। আচ্ছা, যেই তিনজন হোয়াটসঅ্যাপে আমাকে নক দিছিলেন তারা একটু হ্যান্ড রেজ করেন তো। যারা আমাকে হোয়াটসঅ্যাপে ফিল্মে নক দিছিলেন, আমি আপনাদের কিছু কোয়েশ্চেন পাঠিয়েছিলাম। নেক্সট। আচ্ছা, হোপফুলি আপনারা যারা নক দিছেন তারা পেয়ে গেছেন। এখন উনি ভালো একটা কোয়েশ্চেন করছে, দেখেন অনেকের 2 দিনের 2টা পরীক্ষা একসাথে পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সারা আছেন এখানে? সারা, হ্যালো। ভাইয়া আছি। ও আচ্ছা, আপনি সারা। তো সবাই কি বুঝতে পারছেন আমি আমি কি বলতে চাচ্ছি? দেখেন আমি একটা জিনিস আগেও বলেছি এখনো বলতেছি, আপনারা যে যেটাই করেন যাই করেন না কেন, আপনারা যদি নিজেদের এখন থেকে প্রিপেয়ার না করেন তাহলে কিন্তু আপনি হুট করে এক্সাম হলে অনেক বেশি শক খেয়ে যাবেন। তখন কিন্তু আরো বেশি কমপ্লিকেটেড ব্যাপারটা হয়ে যাবে। তো আমি চাই না আপনারা পার্সোনালি এত ইফোর্ট দিচ্ছেন, আমিও আপনাদের এত সময় দিচ্ছি, বারবার করে সময় দিচ্ছি, সো ওই সময়টা নষ্ট যাক, বৃথা যাক, ঠিক আছে? আমি চাই আপনারা সবাই অনেক ভালো পারফরমেন্স করেন আর আপনারা একটা ভাইয়া ভালো সিট ডিজার্ভ করেন। হ্যাঁ হাফসা বলেন। আপনারও কি একই অবস্থা, সমস্যা নাকি একই দিনে 2টা পরীক্ষা? সরি, হাফসা না কি বলতেছিলেন? সারা, সারা সরি। হ্যাঁ সারা বলেন। জগন্নাথের থিয়েটারের এক্সাম আর নিউ থিয়েটারের এক্সাম একই দিনে পড়ছে, আমি কোনটা অ্যাটেন্ড করবো? আপনি কি নাট্যকলার আর কোনটা বললেন এক্সাম দিবেন?
ডিউ নাট্যকলাতেও দিব আর হচ্ছে জগন্নাথেরটাও উঠেছিলাম, বাট এখন হচ্ছে ওখানে দুইটা এক্সাম একই ডেটে, আমার চূড়াই দেবো। মানে আপনি ফিল্মে দিবেন নাকি, সরি, আচ্ছা দুইটা নাট্যকলার এক্সাম একই দিনে পড়তেছে তাই তো? হ্যালো? জি জি। এখন এটা আসলে একটু কমপ্লিকেটেড। এখন আমি আপনাকে বলবো, আপনার জন্য যে সাজেশনটা থাকবে যে যেখানে সিট বেশি আছে সেই জায়গাটা মানে ট্রাই করাটা ভালো। আপনি কি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে না সায়েন্স কমার্স থেকে? আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। আর্টস ব্যাকগ্রাউন্ড, তাহলে তো আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগটা বেশি পাবেন, মানে আমার ওখানে তো ইচ্ছা বেশি ডিউটি এখানেই দিই। দুইটা ইনস্ট্যান্ট তো। একসাথে অ্যাটেন্ড করে হ্যাঁ, সকালে করতে পারবো, একটা বিকালে করতে পারবো, কিন্তু রাশের মধ্যে হয়ে যাবে, তাই না? মানে আরেকবার আমি বুঝি না, আরেকবার বলেন কাইন্ডলি। মানে জগন্নাথেতে আমি সকালে অ্যাটেন্ড করতে পারবো আর ডিউটি হচ্ছে বিকেলে। এখন আমি কি দুইটা একসাথে অ্যাটেন্ড করবো নাকি একটাতে ফোকাস করা যাবে? আপনি দুইটাই অ্যাটেন্ড করেন। যদি সকাল, শোনেন আমি একটা কথা বলি, খুব ভালো একটা, খুবই স্মার্ট একটা কোশ্চেন করছে। প্রথমটা হচ্ছে যে উনি জানতে চেয়েছে যে একই দিনে এক্সাম, কিন্তু কোনোটা যদি সকালে হয় কোনোটা যদি দুপুরে হয়, সেক্ষেত্রে উনি কি দুইটা একসাথে অ্যাটেন্ড করবে কিনা। আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করবো যে এটা করেন। আচ্ছা, এটার জন্য একটা মানে বিষয় আপনাদের জানাটা জরুরি। প্রথমটা হচ্ছে যে যারা একদম কমপ্লিটলি এক্সামকে অ্যাটেন্ড করতেছেন তারা অবশ্যই অবশ্যই টাইমিংটাকে মাথায় রাখবেন আর সিটটাকে খেয়াল রাখবেন, যে ওই সিটটা বা ওই টাইম লাইনে আসলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে এগিয়ে যাওয়াটা উচিত ওই প্রসেসে। কিন্তু যত বেশি আপনি অপরচুনিটিকে গ্র্যাব করতে পারবেন তত বেশি আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে, এটা হইতেছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন। আর যাদের একদম সেম টাইমে এক্সাম পড়ছে, ঠিক আছে, যেমন মনে করেন যে একটা ভাইয়া বলতেছে যে ওনার ফিল্মের এক্সাম আর হচ্ছে নাট্যকলার এক্সাম একই টাইমে পড়ছে। তো দেখেন, রাজশাহী ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্টের এক্সামটা হবে, নাট্যকলার এক্সাম, সেখানে কিন্তু সায়েন্স কমার্স আর্টস থেকে সিট সংখ্যা আলাদা আলাদা ফিক্স করা। তো আর্টসের স্টুডেন্টের সংখ্যাটা বেশি থাকে, 75% সরি 65%, অ্যারাউন্ড 65%, আর বাকি 45% হচ্ছে কমার্স আর আর্টস থেকে। তো দেখেন এখানে এটা কিন্তু কোনো মানে জেনারেল না। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি ফিল্মে ট্রাই করতে পারেন, কারণ এই হিসাবে ফিল্মের সিট সংখ্যাটা আপনার বেশি তুলনামূলক। আর ফিল্মে হয়, ব্যাপারটা এরকম না যে ফিল্মে হয় না। ফিল্মে হবে এই জন্যে কারণ এখানে সিট সংখ্যাটা আপনার তুলনামূলক, যদি আপনি কমার্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন সেটা আপনি বেশি সিট পাচ্ছেন ফিল্মে। আর হচ্ছে যেহেতু এখানে রিটেন আর ভাইবার একটা ব্যাপার, সরি রিটেন আর এমসিকিউর একটা ব্যাপার আছে, সো এটা ভালোভাবে পারা যায়। এই কয়েকদিন একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনি 100% দেখবেন এখানে যদি টিকে যান, দেন ভাইবাটা অ্যাটেন্ড করাটা অতটা প্যানিক বা প্যারার হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা একটু কনফিউশন ফেস করতেছেন বা অনেক বেশি পরিমাণে হেজিটেশন ফিল করতেছেন, নার্ভাস ফিল করতেছেন ভাইবাটা নিয়ে, বিশেষ করে ভাইবাটা নিয়ে, তারা যদি ফিল্মের ফর্ম ফিল আপ করে থাকেন, দেন ইউ শুড 100% গো ফর ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট এক্সাম, কারণ এখানে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারও আছে। আর ফিল্মে রিটেন 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 যেমন গুরুত্ব দেওয়া হয়, এমসিকিউ যেমন গুরুত্ব দেওয়া হয়, ঠিক সেম টু সেম ওয়ে হচ্ছে আপনার ভাইবাটাকেও গুরুত্ব দেওয়া হয়, বাট তুলনামূলক একটু কম দেওয়া হয়। সো ইফ ইউ if you do not ask any if you do not reply any question of your examiner, then you will get extra point from written and MCQ, ঠিক আছে? কারণ তিনটা মিলে স্কোর, তো যেহেতু তিনটা মিলে স্কোর, স্কোর তোর ইয়ে হয়ে যাচ্ছে, ডিভাইডেড হয়ে যাচ্ছে, স্বাভাবিক। এই ডিভাইডেশনের কারণে আপনি সরাসরি যদি রিটেন আর এমসিকিউটা ভালো করেন ফিল্মের, দেন এখানে আপনার অপরচুনিটিটা বেড়ে যায়। এটা হচ্ছে তাদের জন্য বলতেছি যারা আনকমফোর্টেবল ফিল করতেছেন, নট ইনাফ ফর হ্যাভিং প্রিপারেশন ফর ইয়োর ভাইবা ইন ডিউ, স্পেসিফিক ইন ডিউ। আর যারা আরইউতে এক্সাম দিতে পারতেছেন তারা আরইউতে এক্সাম দেন। আচ্ছা, এখানে আরেকটু কনফ্লিক্টস আছে, এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা ড্রয়িং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। সো আরইউতে 11 তারিখে যাদের ড্রয়িং এক্সাম আছে তাদের কিন্তু আবার ওই দিনে আবার টেক্সট এক্সাম আছে। সো এই টাইমটাকে একটু কাইন্ডলি ম্যানেজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এরকম আর কোনো সমস্যা কেউ ফেস করতেছেন? না হলে আমরা ফার্দার এগিয়ে যাব। স্যার আমি হচ্ছে জগন্নাথের থিয়েটার এবং মিউজিকে আবেদন করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম আর কি। তো এখন হচ্ছে আমি মিউজিক সম্পর্কে তো ততটা পাই না, মিউজিক সম্পর্কে পরীক্ষায় কি কি আসতে পারে বা কি আদারওয়াইজ বলেন। মানে জগন্নাথের কোন জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছেন? ওই জগন্নাথে আমি থিয়েটার এবং মিউজিকে অ্যাপ্লাই করেছি, তো মিউজিক
সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। মিউজিকে আমি কিভাবে অগ্রসর হতে পারি বা মিউজিক কিভাবে মিউজিক বের করতে পারি? বেসিক্যালি ব্যাপারটা এখানে কি মিউজিক বাদ্যযন্ত্র সম্পূর্ণ বাজাতে ডিপেন্ড। হবে কিনা? দেখেন মিউজিক বেসিক্যালি তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা মিউজিক গাইতে হবে আপনার, আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট প্লে করতে হবে, আর মিউজিকের খুঁটিনাটি সবকিছু সম্পর্কে আপনি ভালোভাবে জানেন কিনা এই বিষয়টা আপনাকে এনশিওর করে উপস্থাপন করতে হবে। তাল, স্কেল, তারপর বিভিন্ন ধরনের যে বাদ্যযন্ত্র আছে সেখানে বাজানো বিভিন্ন ব্যাপার এরকম। তো এটা সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে? এটা মনে করেন যে একটা স্পেসিফিক বিষয়ের অনেক অ্যাব্রিভিয়েশন, কিন্তু এটা হ্যালো, যদি আপনি না জানেন ভালোভাবে। শুনতে পাচ্ছেন স্যার? মিউজিকটা জেনারেলি হচ্ছে কি, এটা একটা স্পেসিফিক পার্ট আর কি। মনে করেন আপনি যখন পারফরমেন্স থিয়েটার স্টাডির কথা বলতেছেন তখন আপনি একসাথে অনেকগুলা জিনিস পাচ্ছেন, কিন্তু মিউজিকটা হচ্ছে একটা স্পেসিফিক পার্ট। তো মিউজিকের পারফরমেন্সের সময় আপনাকে বিভিন্ন ধরনের তাল, স্কেল, তারপর মিউজিক মিউজিক করা, ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানা, ইনস্ট্রুমেন্ট বাজানোর সম্পর্কে জানা, এগুলো সবকিছু ইন্ডিভিজুয়ালি তারা আপনাকে ধরবে। সো ডিউরিং দ্যাট টাইম আপনাকে এগুলোর উপর ডিল করতে হবে। আপনি দেখেন আমাদের একটা গ্রুপ আছে, কমন গ্রুপ, ফেসবুক গ্রুপ, কমিউনিটি। ওইখানে হচ্ছে আমি এটা নিয়ে খুব বিস্তারিত একটা অলরেডি বিষয় আপলোড করে দিছি, ইনফরমেশন। ওটা একটু দেখলে আপনি আরো ক্লিয়ার পাবেন ধারণা, ঠিক আছে? সো ওটা দেখার পর আমার মনে তো হয় না এই আপনার ক্ষেত্রে কোনো স্যার, প্রবলেম থাকবে। এখন আমি তো কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারি না। তো বাদ্যযন্ত্র বাজাতে না পারলে গান বাদ্যযন্ত্র গাইতে বাজাতে হবে। পারি না বা আর ওই ক্ষেত্রে আমার বাদ্যযন্ত্র অভিজ্ঞতা নাই। তো এই ক্ষেত্রে কি করা? এখন বাদ্যযন্ত্র বাজাইতে পারেন না বুঝলাম, কিন্তু এখন তো আপনি ইনস্ট্যান্ট তো শিখতে পারবেন না, তাই না? আপনাকে তো এটার প্রিপারেশন অন্তত আগের থেকে নেওয়া উচিত ছিল, বা এটা খুব ন্যাচারালি আপনার জানার উচিত ছিল, ঠিক আছে? সো এটা আসলে খুব এক্সেপশনাল। সো বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। ভাইয়া, আপনি যে সার্কুলারটা দিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপে, সেটা ডি ইউনিটের। ডি ইউনিটে আমার রেজাল্ট আসেনি, আমি সেট কোড পূরণ করেছিলাম না তো। তো আমি বি ইউনিট থেকে ফিল্মের জন্য ফর্ম ফিল আপ করেছি। তো বি ইউনিটের জন্য কি আলাদা সার্কুলার আসবে নাকি আমারও 5 তারিখে এক্সাম দিতে হবে? এখন আপনি কি ডিউর কথা বলতেছেন না জেএনইউর কথা বলতেছেন? জগন্নাথ। জগন্নাথে তো আর্টস, জগন্নাথে তো মূলত ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট কোন ইউনিটে ছিল? বি ইউনিটে ছিল না? ভাইয়া, বি ইউনিট থেকেও করার সার্কুলার দিয়েছিল, আমি বি ইউনিট থেকেই করেছি। কারণ আমার ডি ইউনিটের রেজাল্ট আসেনি, আমি সেট কোড পূরণ করেছিলাম না। তাহলে তো ঝামেলা। তাহলে কি বি ইউনিটের অন্য সার্কুলার আসবে? আপনি অন্যান্য সাবজেক্টের ফর্ম ফিল আপের কথা বলছেন না ফিল্মের কথা বলছেন? আমি এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে গেছি। ফিল্মের কথা বলছি। ফিল্মে আপনি আপনি রেজিস্ট্রেশন করছেন, আপনার কি ইয়ে আসছে রেজিস্ট্রেশনের? কি? তাহলে তো আপনি পরীক্ষা দিতে পারবেন। এখন ইউনিট তো এটা ম্যাটার না, বা ওই ইউনিট তো এটা কমপ্লিকেটেড না জায়গাটা। বাকিদের কি আচ্ছা, অবস্থা? বাকিদের সার্কুলার সাথে আপনি একটু কাইন্ডলি ডিসকাস করেন এই ব্যাপারটা। ঠিক আছে ভাইয়া। স্যার, ফিল্ম তো হচ্ছে ডি ইউনিটে, ফিল্ম তো ডি ইউনিটের সাবজেক্ট মেবি। তো তাই বি তো আমি ইউনিট জানি থেকে বি কিভাবে ইউনিটে। করা যায়? ডি ইউনিটের সাবজেক্ট কিন্তু সার্কুলারে মানে বি ইউনিট থেকে যারা এলিজিবল হয়েছে আর কি তারাও করতে পারে। এটা যারা ডি ইউনিটে, শোনেন না, এর মানে আপনি হচ্ছে ডি ইউনিটে এক্সাম দিয়েছেন, বি ইউনিটেও এক্সাম দিয়েছেন, ব্যাপারটা এরকম, ঠিক আছে? জি, জি। এই জন্য হচ্ছে ওই জিনিসটা ওইভাবে আসছে, নাহলে আপনি রেজিস্ট্রেশন করলে ওটা কখনোই রেজিস্ট্রেশন কমপ্লিট হইতো না। তাহলে আমি 5 তারিখে যাব। আচ্ছা স্যার, থিয়েটারে কি শুধুই ভাইবা থাকবে নাকি ওখানে এমসিকিউ টেমসিকিউ বা এই থাকতে পারে? বুঝিনি, আরেকবার বলুন। বি ইউনিটে আমরা থিয়েটারে যে পরীক্ষা দিব, তো ওইখানে কি শুধুই ভাইবা থাকবে নাকি লিখিত বা এমসিকিউ ওই রিলেটেড কোনো প্রশ্ন আসবে বা পরীক্ষা থাকবে? মানে ফিল্মে নাকি নাট্যকলায়? লিখিত তো কিছু থাকবে না। ফিল্ম নাট্যকলায় লিখিত কিছু থিয়েটারে থাকে স্যার, না। থিয়েটারে নাট্যকলায় আর কি, নাট্যকলায় কি লিখিত থাকে? না 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 না, শোনেন আমি একটা কথা বলি। একমাত্র ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে রিটেন প্লাস এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, আর বাকি সবগুলো হচ্ছে জেনেরিক কোশ্চেন থাকে। মুখে আপনাকে আস্ক করবে, আপনি সেটা রিপ্লাই দিবেন, ঠিক আছে? এই তো এটা নিয়ে বেশি আর কনফিউশনে হচ্ছে যায় স্যার, না। হুম। আমার হচ্ছে ওই 9টা থেকে 11টা 4টার ভিতরে পরীক্ষা। তো ওই 2 দিন মানে এই 4 তারিখের মধ্যে মিউজিকের পরীক্ষা এবং থিয়েটারের পরীক্ষা। তো ওই ক্ষেত্রে কি আমি দুইটাতে অংশগ্রহণ করতে পারবো? আমার কি 9টার দিকে ওইখানে হলে থাকতে হবে নাকি আমি যে কোনো সময় গিয়ে দিয়ে আসতে পারবো? এটা আসলে ফার্স্টের দিকে থাকাটা খুবই ভালো, এটা একটা খুব ভালো মানের কোশ্চেন। দেখেন প্রথম দিক থেকে আপনারা থাকবেন, প্রথম দিকে টিচাররা একটু বেশি গুরুত্ব দেয় যারা প্রথম দিকে যায়।
লাস্টের পরে যারা যায় তাদের এনার্জি, টিচারদের এনার্জি কমে যায়, তো তাদের একটু গুরুত্ব একটু কম দেয়। তো যত তাড়াতাড়ি আপনি পারেন দিয়ে বের হয়ে যাওয়ার ট্রাই করবেন। যদি সিরিয়াল ওয়াইজ আপনার আসে দেন সিরিয়াল ওয়াইজ যাবেন। অনেক স্টুডেন্ট থাকে 5 মিনিট 10 মিনিট পরে যাইতে চায়, ওদের মতো ওরকম ঘ্যান ঘ্যান করবেন না, ঠিক আছে? ভাইয়া আগামীকাল ঢাবিতে যাওয়া নিয়ে আমার ভিতরে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, আমি বুঝতেছি না যাবো কি যাবো না, কালকে কি যেতেই হবে? ফার্স্ট কলে যাদের আছে, যেভাবে লিস্ট আছে তারা সেভাবে যাবে, ঠিক আছে? সেকেন্ড কলে যেভাবে আছে তারা সেভাবে যাবে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখন আমাদের মেইন প্র্যাকটিস আছে। আপনারা হচ্ছে কাইন্ডলি ইয়ে করেন, আপনারা হচ্ছে আমার সাথে আপনাদের রেকর্ডিং গুলা শেয়ার করেন, প্রত্যেকে ভিডিও আকারে গ্রুপে দিবেন, বা কারো যদি গ্রুপে দিতে অসুবিধা হয় পার্সোনালি দিবেন, কারণ আমি জাস্ট সাউন্ডটা সবাইকে শোনাচ্ছি, আমি ভিডিওটা সরাসরি শোনাচ্ছি না, ঠিক আছে? আর এবার হচ্ছে যারা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিবেন তারা একটু খেয়াল করেন, আপনাদের কিন্তু 15 মিনিট সময়, অলরেডি আমি হোম টাস্ক দিয়ে দিছি। ওকে, সবাই খেয়াল করেন, গত সেশনে যে কোশ্চেনটা আসছিল 23-24 সেশনে, এটা হচ্ছে সব থেকে লেটেস্ট। তো এখানে হচ্ছে টোটাল সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 11 গুণ 5, ঠিক আছে? সরি, 15 গুণ 1। সংক্ষেপে উত্তর মানে এক কথায় উত্তর, এরকম। তো এটা খুব সিম্পল। আপনারা যারা ডিইউ, সিইউ, জেএনইউ এর জন্য চারুকলা রিলেটেড যে এমসিকিউ গুলো পড়ছেন, ওই এমসিকিউর একটা পার্ট আছে, সেটা হইতেছে যে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন আপনাদের পড়া লাগছে অনেক সময়। আপনারা হচ্ছে চারু চারু জুবাইর জিকে বা বিভিন্ন ধরনের বই বা আমাদের পিডিএফ এর থ্রুতে কিন্তু এটা পেয়ে গেছেন। তো ওই জায়গার দিক থেকে ওই ওই জাস্ট ওই পার্টটাই হচ্ছে আমাদের একটু ভালোভাবে পড়তে হবে বা জানতে হবে, ঠিক আছে? এটা হইতেছে আমাদের মেইন শর্ট কোশ্চেন বা এক কথায় উত্তর যেটা আছে। তো এখানে যদি আমরা ছোট্ট করে কিছু অ্যান্সার খেয়াল করি, যারা হোয়াটসঅ্যাপে কোশ্চেন গুলো পাইছে তারা একটু এখানে নোটিস করেন। আহ, পরীক্ষার যে শ্রেণী বিন্যাস আছে জগন্নাথ ইউনিভার্সিটি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে 50 মার্কসের টোটাল কোশ্চেন থাকে, সেখানে 1 ঘন্টা সময় থাকে, এই 1 ঘন্টায় আপনার 50 মার্কসের অ্যান্সার করা লাগে। তো 15টা কোশ্চেন প্রথমে জেনেরিক থাকে, সাধারণ জ্ঞান টাইপের, যে আপনি এই 15টা কোশ্চেনের অ্যান্সার কতটুকু করতে পারছেন এটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে আপনার বেসিক ধারণাটা কেমন ফিল্ম রিলেটেড। দেখেন, হাসিনা এ ডটার্স টেল চলচ্চিত্রের পরিচালকের নাম কি? কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারছেন? বাংলাদেশে কত সালে আনুষ্ঠানিকভাবে টেলিভিশন সম্প্রচারণ শুরু হয়? ঠিক আছে? অস্কার পুরস্কার জয়ী প্রথম বাংলাদেশী চলচ্চিত্রকার কে? এরকম। রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 2টি বিখ্যাত উপন্যাসের নাম লেখো। 71-এর দিনগুলি বইটির রচয়িতা কে? এরকম টাইপের জেনেরিক কোয়েশ্চেন সাধারণত এসে থাকে। হ্যাঁ, তারপর আমি ট্রাই করবো আপনাদের একটা লিস্ট দিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা ওই বিষয়ে ভালোভাবে পড়তে পারেন। তো এখানে যারা ইংলিশ মিডিয়ামে মানে ইংলিশ মিডিয়ামে পড়ছেন বা ইংলিশ মিডিয়াম থেকে এক্সাম দিবেন, তারা কিন্তু সরাসরি এখানে ইংলিশে কোশ্চেন অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? এ হয়ে গেল 15 মার্কস। সেকেন্ড হচ্ছে আপনারা এখানে সরাসরি সঙ্গীত সম্পর্কে একটা জিনিস পাবেন, সঙ্গীতের নোটস। নোটস মানে তো বুঝতেছেন, এই নোটস বিষয়টা আসলে কিভাবে কাজ করে বা এর উপর বেস করে কিছু স্পেসিফিক মানে এক কথায় যদি আমি বলি, এখানে আপনি কিছু ইন্ডিভিজুয়াল কোশ্চেন পাবেন, যেই কোশ্চেন গুলো হচ্ছে আপনার সরাসরি কি বলেন তো অ্যানালিটিক্যাল ভিউজ টাইপের থাকে, এরকম, ঠিক আছে? আপনাকে সব মিলাই জুলাই কোশ্চেন করবে, যেমন বৃত্ত এর সাথে ডিম্বাকৃতি তেমন ভাবে সম্পর্কিত যেমন ভাবে আয়তক্ষেত্রের সাথে সম্পর্কিত। এটা কি মূলত? ওভাল, ঠিক আছে? আচ্ছা, এটা কি বর্গক্ষেত্র, পরিধি, তির্যক, পঞ্চভুজ, নাকি? আপনার এইগুলোর স্যাম্পল পাবেন কিছু, এইসব রিলেটেড স্যাম্পল আমি হোপফুলি দেওয়ার ট্রাই করবো, যেন আপনারা নিজেদের আরো একটু ভালো ওয়েতে বিষয়গুলো বুঝতে পারেন। তারপর দেখেন সঙ্গীত, তারপর হচ্ছে নোটস, এটা দেওয়া আছে। এটা হচ্ছে মূলত কি, আপনারা সবাই হচ্ছে প্রিপারেশন নেন, কাইন্ডলি প্রিপারেশন নিয়ে একটা রেকর্ডিং করে আমাদের সেন্ড করেন, ঠিক আছে? এটা যারা ফিল্মের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে জাস্ট তারা হচ্ছে এটা হচ্ছে অ্যাটেন্ড করতেছে। আপনারা এখানে যদি অ্যাটেন্ড করেন অলরেডি, যারা অলরেডি আছেন এখানে, তাদের কিন্তু এটা কোনো কাজ নেই। আমরা কিন্তু ফিল্ম নিয়ে ডিসকাশন করছি, ফিল্মের পড়াশোনা নিয়ে ডিসকাশন করতেছি। তারপর দেখেন এখানে কোশ্চেন আছে সঙ্গীত ও নোটস। সঙ্গীত ও নোটস এটার সাথে কোনটা মিলতেছে নিচের, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে আমি আপনাদের লাস্ট যে কোশ্চেনটা দিয়েছি, সবাই কি দেখতে পাচ্ছেন? দেখেন তো।
ভাইয়া দেখা যাচ্ছে না। তাহলে আপনি কোশ্চেনে যান, বুঝছেন? আমি যে লাস্ট টাইম যে ঠিক আছে। কোশ্চেনটা দিয়েছিলাম না আপনাদের ওই হোয়াটসঅ্যাপে, ওই কোশ্চেনে যান, দ্বিতীয় নম্বর পেজে ছবিযুক্ত একটা পেজে কোশ্চেন আছে, ওইখানে যান কাইন্ডলি। সবাই এটা একটু বের করেন। ভাইয়া বের করেছি। হুম, সঙ্গীতের নোটস ওই কোশ্চেনটা সবাই পড়েন। জি ভাইয়া পড়েছি। হুম, বাকিদের কি অবস্থা, হয়েছে পড়া? হয়েছে কি? সবাই কি পড়েছেন? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই যারা ডিউতে থিয়েটারের প্রাইমারি সিলেকশনে টেকার পরে যারা ফাইনাল সিলেকশনে পার্টিসিপেট করবে, তো তাদের ভিতরে যারা প্রাথমিকভাবে সিলেক্ট না হবে ওদের তো মেরিট দিবে, তো এখানে যে ওই মেরিট থেকে কি পরবর্তীতে থিয়েটারের সাবজেক্টে আসার কোনো চান্সেস আছে? থাকে না ভাই, ওটা থাকে না। আপনি ফার্স্ট মিনিটে যারা চান্স পায় তারা গ্র্যাব করে ফেলে সব সিট। কারণ টিচার যদি চায়, যদি তাদের মনোপুত কোনো স্টুডেন্ট না পায়, তারা কিন্তু এই জায়গাটা খালি রেখে দেয়। ঠিক আছে? তো ফার্স্ট মেরিটেই মোটামুটি সবাই এনশিওর হয়ে যায়। আর ওনারা ফিক্স করেই ফেলে অলরেডি আপনাকে কল করবে কিনা, সেভাবেই মাইন্ডসেট তাদের ফিক্স থাকে। তো সঙ্গীত ইস টু নোট। আর ভাইয়া ভাই আমি শুনছি যে এখানে নাকি ছেলে মেয়ে একটা সমান অনুপাতে নেয়। এটা তো নিবেই, স্বাভাবিক না? এত বড় একটা কালচারাল সাবজেক্ট, স্বাভাবিক ভাবে। তো এখানে দেখেন সঙ্গীত হচ্ছে, সঙ্গীত মূলত কি, একটা সাউন্ড, একটা সুর। নোটস হচ্ছে কি একটা ইনস্ট্রুমেন্ট। তো এটার সাথে কি টাইপের বিষয়ে মিল হইতে পারে বলেন তো? নৃত্য সঙ্গীত? না। গণিত সংখ্যা? ভাষা যোগাযোগ? না। কোনটা হইতে পারে? আপনারা একটু গেস করেন তো। জাতিসমূহ, জাতিসংঘ কোনটা? সঙ্গীত একটা। কোনোটি নয় নাকি? কত নম্বর হাফসা বলেন? কোনোটি নয়। ইন্সট্রুমেন্ট তো কোনোটা না এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট এর আসলে এক্স্যাক্টলি এখানে ইনস্ট্রুমেন্ট রিলেটেড ওই বিষয়টা আসতেছে না। সো দ্যাটস ওয়াই এরকম জাস্ট সিম্পল কিছু টেকনিক্যাল অ্যানালিটিক্যাল কোশ্চেন আপনাদের দেওয়া হবে। এবার দেখেন 15 নম্বর কোশ্চেন। অনুপস্থিতি সংখ্যা খুঁজে বের করো। 2, 9, 28, 65 আছে। এটা তারপর কি আসতে পারে সিরিয়াল? 121, ক 121, খ 195, 26, 103, 96। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এটা হচ্ছে আমি দেখাই দিব না। তো বুঝতে পারছেন? এইবার সব থেকে হাইয়েস্ট স্কোরের যে জায়গা বা মার্কিং গুলো আছে সেগুলো আমরা একটু লক্ষ্য করি। দেখেন 2 নম্বর কোশ্চেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোনো স্মৃতিচারণ, চলচ্চিত্র, উপন্যাস, নাটক সম্পর্কে ন্যূনতম 15টি বাক্যে ইংরেজি ভাষায় আলোচনা করো। খেয়াল করেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোনো স্মৃতিচারণ, চলচ্চিত্র, উপন্যাস, নাটক সম্পর্কে 15 বাক্যে একটি ইংলিশে আলোচনা করতে হবে। তো এই নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা পড়াশোনা করেছি নাট্যকলার ভাইভাতে। কিভাবে? আপনার পছন্দের যদি কোনো ফিল্ম থাকে, সেই ফিল্ম রিলেটেড বিষয় নিয়ে আপনি কথাবার্তা বলবেন। এরকম একটা কিন্তু কোয়েশ্চেন আমরা অলরেডি
ডিসকাশন করেছি। যদি আপনি এই কোশ্চেনটা আমাকে আস্ক করেন, আমি কিভাবে রিপ্লাই দিব, আমি জাস্ট সেভাবে আপনার সাথে শেয়ার করি। ঠিক আছে, প্রথমে বাংলায় করি, দেন আমরা ট্রাই করবো একটু ইংলিশে অ্যান্সার করার জন্য। তো এটা স্কোর দেখেন, এখানে স্কোর হচ্ছে 15। এটা কিন্তু বেশ কমপ্লিকেটেড, অনেকে মনে করে ফেলে, বাট কমপ্লিকেটেড না। আপনাকে জাস্ট অপশন দিয়ে দেওয়া হয়েছে, সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোনো একটা আলোচনা হইতে হবে, আর সেটা হচ্ছে তার স্মৃতিচারণ, চলচ্চিত্র, উপন্যাস, নাটক সম্পর্কে তার স্মৃতিচারণে যেটা করা হয়েছে এরকম ভাবে উপস্থাপনা রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে বা মুক্তিযুদ্ধের সাথে যেটা যায়। ঠিক আছে, সো আমরা যদি এরকম কোনো চলচ্চিত্রের কথা বা বলি, বা আমরা যদি এরকম কোনো চলচ্চিত্র নিয়ে ডিসকাশন করি, তাহলে সবার আগে হচ্ছে আমরা একটু কয়েক কয়েক মিনিট হাতে টাইম নিব, নিয়ে ভাবার চেষ্টা করব যে এরকম কোনো টপিক আছে, এরকম কোনো টপিক নিয়ে আপনি অলরেডি মাথায় আপনার কাজ করছে না, বা আপনি যে সিনেমাগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাশন করেছি বা কথাবার্তা বলেছি বা বলবো এর নেক্সট ডে বা এর পরে, সেগুলো হচ্ছে এর ভেতরে যাচ্ছে কিনা। ঠিক আছে, বাংলাদেশে একজন অনেক বিখ্যাত প্রযোজক আছেন জহির রায়হান, তার কিন্তু অনেক চলচ্চিত্র আছে এরকম রিলেটেড, তাই না? তারপর হচ্ছে আমরা যদি আমরা এরকম কোনো চলচ্চিত্র নিয়ে ডিসকাশন করি, আমরা সরাসরি হচ্ছে ওই চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ব্যাপার, পরিচালনা, প্রযোজক, এরকম টুকটাক ব্যাপার নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। ঠিক আছে, তো পরে কোশ্চেন পড়েন সবাই। ভাইয়া একটা কবিতার ভয়েস রেকর্ড পাঠিয়েছিলাম। হ্যাঁ, সবাই সবাই আস্তে আস্তে ইয়ে করেন, সমস্যা নেই, ওইটা আমরা একটু পরে আসতেছি, বাট তার আগে আমরা একটু এগুলো ক্ল্যারিটি নিয়ে নিই। ভাই আমি কি কবিতার ভয়েস রেকর্ড দিব? আপনারা সবাই ইয়ে করেন, যারা নাটক হলে এক্সাম দিবেন তারা অলরেডি পাঠানো শুরু করেন। ভাইয়া এখানে বললে হবে না কবিতা? যদি আপনি কমফোর্ট ফিল করেন তাহলে এখানেই বলেন, সমস্যা নাই, একটু পরে বলেন। জি ভাইয়া। ভাইয়া 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার আপনি আপনার মতো করে বলতে চাইলেন। সবাই সেন্ড করেন। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে একটু খেয়াল করি, আমরা জহির রায়হান নিয়ে কথাবার্তা বলতেছিলাম। ঠিক আছে, উনি হচ্ছে চলচ্চিত্র নির্মাতা, একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট চলচ্চিত্র নির্মাতা। তিনি কিন্তু বাংলাদেশের জাতির জাগরণে চলচ্চিত্র নির্মাণে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তো তার একটা বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে, সেটা হচ্ছে জীবন থেকে নেয়া, যেটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা মানে প্রতিচ্ছবি আমরা বলতে পারি। ওইটা তার চলচ্চিত্রে খুব ভালোভাবে প্রকাশ পায়। পাকিস্তানটা মূলত কি ছিল? পাকিস্তানটা ছিল একটা স্বৈরচার শাসক, তাই না? যার কারণে আমরা আমাদের ভাষার জন্য অনেক শহীদদের হারাইছি, মানে অনেক ভাইদের হারাইছি। তারপর সেম ওয়ে হচ্ছে আমরা পরবর্তীতে ওই সেম জিনিসটা মুক্তিযুদ্ধের সময় পাইছি। তো এই স্বৈর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই হচ্ছে মূলত এই চলচ্চিত্রের মেইন ঘটনাটা ছিল। ঠিক আছে, এটা কিন্তু খুব চারটিখানি ব্যাপার না যে মুক্তিযুদ্ধের টাইমে আপনি ক্যামেরা নিয়ে দেশের মানে দেশের যে সামাজিক প্রেক্ষাপটটা আছে সেটা নেমে পড়ছেন। আমরা তো লাগে এখন বাংলাদেশের মানুষরা অনেক হিমশিম খাই, আরে আমার ছেলের এটা পড়াইতে দেওয়া যাবে না, ওইটা খাওয়াইতে দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। ঠিক আছে, তো তার ডকুমেন্টেশন ছিল স্টপ জেনোসাইড, যেটার উপর বেস করে অনেক কাজ বাজ হয়েছে, যেটাও সেম স্টাইলে সেম প্যাটার্নে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ইন্টারন্যাশনাল প্রচারণা। যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস কি করতেছে এখন, যে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতেছে, যে না আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজের জন্য বাংলাদেশের ইমেজটা ভালো হচ্ছে, ইউ গেট দ্য মানি,
ঠিক আছে? আপনার দেশের টাকার অ্যামাউন্টের ভ্যালু আছে। না হলে আজকে আপনি যেই ইন্টারনেট ইউজ করতেছেন বাংলাদেশে 500 টাকায় 100 200 কি বলে 15 এমবিপিএস, সেই ইন্টারনেট হইতো 1000 টাকা 2000 টাকায় 15-20 এমবিপিএস। সো এটা হইতেছে মেইন খেলা। তো জহির রায়হান ওই সেম প্যাটার্নের কাজই করে। ঠিক আছে? তো এই চলচ্চিত্রের মূলত যে গল্পগুলো আছে, যে মূলত ব্যাপারগুলো ছিল, এখানে কিছু স্পেসিফিক ক্যারেক্টার্স গুলো ছিল, যে ক্যারেক্টার গুলো হচ্ছে একটা পার্টিকুলার বিষয়ের উপর বেস করে একটা মুক্তিযুদ্ধের যে বিশদ অবস্থা ছিল, ওই টাইমের যে প্রেক্ষাপটটা ছিল, ওই সিচুয়েশনটা ছিল, সেটাকে রিপ্রেজেন্ট করছে। আর ওই সিকোয়েন্সিয়াল ওয়াইজ সবকিছু মিলায় বাংলাদেশের একদম মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক অবস্থা, মানুষের জীবনযাপন সবকিছু মিলায় একটা কমপ্লিট উপস্থাপনা এখানে প্রকাশ পায়। কিভাবে পাকিস্তান বাহিনীর একটা নির্মমতা ছিল সবকিছু এখানে প্রকাশ পায়। তো এখান থেকে আমরা যখন ভূমিকায় লিখবো জহির রায়হান সম্পর্কে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, তার চলচ্চিত্রের নাম, সেকেন্ডলি আমরা তার এই গল্পের বিশদ বিবরণী দেওয়ার চেষ্টা করব। লাস্ট পার্টে এখান থেকে আমরা কি শিক্ষা পাই, উপসংহারে এটা টানবো। দেন এভাবে হচ্ছে আমরা 14 থেকে 15 লাইন কি নিয়ে আসবো। দেন লাস্টে আপনি অবশ্যই বলবেন, যেহেতু চেতনার কথা বলতেছে, যে কমেমোরেট যে ব্যাপারটা আছে বা স্মৃতিচারণের যে ব্যাপারটা আছে, এটা আপনাদের যুগে যুগে চেতনাটা বাড়ায় দেয়। আপনি ওইটা ওই সিকোয়েন্স ওয়াইজই হয়তোবা ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখি করার, বা আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ যেটা আছে, আপনি কিন্তু সেই আনুষঙ্গিক ব্যাপারটাও এখানে সরাসরি পেয়ে গেছেন, বা এই রিলেটেড জায়গা আপনি এখানে উপস্থাপনা দেখতে পান, যেটা হয়তোবা এই মুক্তিযুদ্ধের বা আমাদের এই মুক্তিযুদ্ধ সংগ্রামের যে চেতনাটা আছে, এটাকে হয়তোবা জাগ্রত করে বারবার করে, এইটাই। ঠিক আছে? সো এই চলচ্চিত্র বা এই রিলেটেড ব্যাপারকে যদি আমরা একটু ইংলিশে উপস্থাপন করার চেষ্টা করি, বা ইংলিশে যদি একটু বলার চেষ্টা করি, দেন আমরা কিভাবে বলবো সেটা হচ্ছে আমরা একটু সিকোয়েন্স ফলো করি। আপনি কোনো কিছু যাই করেন না কেন, যাই লেখার চেষ্টা করেন না কেন, সবসময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে আপনি যাই লিখতেছেন না কেন, সবসময় তার আগে একটা নিজের ব্রেনে একটা মাইন্ড মাইন্ড এটা কি বলে হচ্ছে ব্রেন স্টর্মিং মাইন্ডসেট করে নেবেন, যে আপনার সিকোয়েন্সটা কিভাবে আপনি সাজাইতে চান, কিভাবে আপনি লিখতে চান। কারণ এখানে 15 মার্কস, 15 মার্কস কিন্তু অনেক বড় একটা বিগ ডিল। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ঠিক আছে? বানান কম ভুল করতে হবে, গ্রামাটিক্যালি স্ট্রাকচার ওয়েতে লিখতে হবে। আর অবশ্যই হচ্ছে আপনাকে ওভারঅল যা আছে সেটা নিয়ে একটু সচেতন হইতে হবে। যেহেতু কলম দিয়ে লিখতেছেন, আপনার কিন্তু আর এক্সট্রা কারেকশনের কোনো জায়গা নাই। ফর দ্যাট রিজন ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আচ্ছা, সো যেহেতু এটা আমাকে আমরা ইংলিশে একটু কনভার্ট করে, আমরা এখন যা যা বললাম এটাকে যদি আমরা ইংলিশে একটু কনভার্ট করি, ম্যাক্স 15 লাইন্স, 15 লাইন্স এর কম হলে সমস্যা নাই, বাট ম্যাক্স 15 লাইন্স। 15 লাইন্সে 2-1টা লাইন বেশি হলে ইটস ওকে, বাট এর বেশি অতিরিক্ত লেখার চেষ্টা করবেন না, কারণ ইংলিশ যত বেশি লিখবেন তত বেশি ভুল হবে। ঠিক আছে? সো মাঝে মাঝে কোশ্চেন যখন অনেক কমন পেয়ে যাই আমরা, তখন আমরা এই ভুলগুলো কাজগুলো করি। ডোন্ট ডু দ্যাট। জহির রায়হান is one of the most famous and prominent cinema producer and director in Bangladesh. He is playing an important role during the World War of Bangladesh by producing or creating so many different categories of liberation war based cinema. Alright. If we talk about any specific cinema about Johir Rayhan and his legacy, then Jibon Theke Newa and Stop Genocide are one of the most prominent among this. The main plot of this cinema is very much curious for each and every Bengali who is generally from young generation. So the main story behind this cinemas is Bangladesh Liberation War, where Pakistani army genocide and killed so many innocent people. The whole cinema and story, the craft describe about Bengali economic condition,
social status, lifestyle during that time, or in 1971. The whole 9 months war and 3 million people died. All this particular image represent our culture, no, not culture, represent our represent that timeline in an international level. However, Johir Raihan portrayed all these things very well, and his craft always remind us to do such a positive, to get such a positive energy. ঠিক আছে, এভাবে আপনি সাজাই লেখার চেষ্টা করবেন। দেন লাস্টে আপনি ট্রাই করবেন যে মানে এখানে একটু রাখার চেষ্টা করবেন ওই সিনেমা রিলেটেড, ফিল্ম রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, যে ক্যামেরা, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ, ক্যামেরা, পোর্ট্রে, এরকম টাইপের ওয়ার্ডস কে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলা সিনেমার সাথে অনেক বেশি যায়। সো সিনেমা রিলেটেড যে কিওয়ার্ডস গুলো আছে, এগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, পোর্ট্রে আছে, পোর্ট্রে হইতে পারে, তারপর হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, ফিল্ম প্রোডাকশন, মুভি, ঠিক আছে, তারপর হচ্ছে কি বলে আর্ট হাউস, বা আমরা হচ্ছে হিস্টোরিক্যাল ফিল্ম, যাই বলি না কেন, ডকুমেন্টারি ফিল্ম, ওয়ার ডকুমেন্টারি, স্টপ জেনোসাইড হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, রিয়েলিস্টিক সিনেমা, সিনেমা ক্রাফট, ভিজুয়াল স্টোরি টেলিং, স্টোরি বোর্ড, এরকম ইন্ডিভিজুয়াল অনেক ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনার লেখার ভিতরে যদি আপনি রাখেন, আপনি ওটা আরো ভালো ভ্যালু অ্যাড করবে। হ্যাঁ, আর একটু কানেক্টরস ইউজ করবেন, যেমন ফার্দার মোর, মোর ওভার, হ্যাঁ, ইন দ্য নেক্সট, টু বিগিন উইথ, এভাবে স্টার্ট করতে পারেন, আফটার দ্যাট, অ্যালং উইথ, এরকম এগুলো দিলে আপনার ইন দ্য নেক্সট স্টেজ, তারপর হচ্ছে এগুলো দিলে বিষয়টাকে আর একটু ভ্যালু অ্যাড করে। ইন কনক্লুশন দিবেন যখন কনক্লুশন লিখতেছেন, এগুলো দেওয়াটা বেশ ভালো। কন্ট্রাস্ট ওয়ার্ড দিতে পারেন, হাউএভার, এমফাসাইজ করতেছেন, ইনিশিয়ালি দিতে পারেন, কনস্ট্যান্টলি দিতে পারেন, অ্যাবোভ অল দিতে পারেন, এগুলো বেশ ভালো কানেক্টর যখন আপনি কোনো কিছুকে এমফাসাইজ করতেছেন। তারপর আপনি যদি নিজের ওপিনিয়ন বেস কিছু দিতে চান, তাহলে আপনি এরকম দিতে পারেন যে অ্যাজ ফার অ্যাজ আই নো, হ্যাঁ, অ্যাজ ফার অ্যাজ আই নো, এরকম দিতে পারেন। তারপর যখন আপনি ইন্ট্রোডাকশন লিখতেছেন, তখন এইভাবে সেন্টেন্সটাকে দিতে পারেন যে দিস দিস এসে, বা দিস অ্যান্সার বা দিস এসে উইল ডিসক্রাইব both perspective and give the reason why I agree with this, বা এরকম টাইপের ব্যাপার কিছু কিছু রাখতে পারেন, এরকম জাস্ট সিকোয়েন্সিয়াল জায়গা আর কি, যেন হচ্ছে আপনার অ্যান্সারটা একটা কমপ্লিট অবস্থায় যায়, ঠিক আছে। স্টোরি টেলিং এরকম দিলে বেশ ভালো হয়। সো আশা করি এইটুকু ব্যাপারে আপনি ক্লিয়ার। তারপর আমরা যখন একটু ইনডেপথ প্র্যাকটিস করবো, তখন আমরা আরো ক্লিয়ারিটি পাবো। অতি সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রিমাল নিয়ে একটি অনুগল্প বাংলা ভাষায় লিখো, এটাও সেম। আমি যে বলতেছিলাম না আপনাদের, ওই যে ক্যারেক্টারকে প্লে করা আর ক্যারেক্টারকে লেখা, স্ক্রিপ্ট রাইটিং এটাকে বলে, ওই সেম জিনিস। তো রিসেন্টলি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, জুলাই অভ্যুত্থান নিয়ে তো কিছু না কিছু আসতে পারেই, এটা অস্বাভাবিক কিছু না। আপনি লিখবেন, এগুলো লেখার কিছু টেকনিক আছে, অনুগল্প লেখার টেকনিক আছে, সেটা নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাশন করব। চলচ্চিত্র মুক্তির সাল অনুসারে নিচের দৃশ্যগুলো যথাযথ ক্রমানুসারে সাজাও, ঠিক আছে। সো এখানে হচ্ছে 4 নম্বরের স্কোর কত, 5। এটা কিন্তু ক্রমানুসারে আপনি সাজাবেন, যদি আপনি কোনো সিকোয়েন্সে ভুল করেন সেভাবে আপনার স্কোর কমবে। তো সবার আগে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি ক্রমানুসারে সাজাই তখন কি দেখতে পাবো এখানে বলুন তো। সবার আগে আসতেছে হচ্ছে চলচ্চিত্র মুক্তির সাল অনুসারে, ঠিক আছে, নিচের দৃশ্যগুলো যথাযথভাবে ক্রমানুসারে সাজাও। ক নাম্বার হচ্ছে 1971, এটা খুব সিম্পলি বোঝা যাচ্ছে, 1971 সালের প্রেক্ষাপটকে রিপ্রেজেন্ট কোনটা করে। কি মুভি সেটাই তো বুঝি না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ,
কোনটা কি মুভি সেটাই তো বুঝি না, শুধু 2টা বুঝছি। হ্যাঁ, বলেন কি বুঝছেন 2টা সম্পর্কে? একটা মনে হয় বেদের মেয়ে জ্যোৎস্না আর একটা মনে হয় আরেক এইটা ফাল্গুন। আপনার মুভির নাম জানতে চাই না, এখানে আপনার জানতে চাইছেন চলচ্চিত্রের মুক্তির সাল অনুসারে। ওই তো ভাইয়া, যদি মুভির নাম না জানি তাহলে কিভাবে সালটা বলবো? এখন এগুলো দেখতে হবে, আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, ওইগুলো ওইভাবে দেখবেন। দেখেন, সব যে আপনি পারবেন বা সব যে আপনি জানবেন এমন কোনো কথা নাই, বুঝছেন? সবাই যে 95% জানে 50-এ 50 পাবে, ব্যাপারটা আসলে এরকম কাজ করে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার নিজস্ব প্র্যাকটিসের উপরে আর জানাশোনার উপরে। এখানে আপনি 5 আপনি 1ও পাইতে পারেন, এখানে 5 আপনি 5ও পাইতে পারেন। কোনো কিছু কি করবো না এটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে আপনি কতটুকু জানছেন বা শিখে গেছেন, এটা হইতেছে বিষয়। নেগেটিভ মার্ক আছে কি? বুঝিনি। নেগেটিভ মার্ক আছে এখানে কোনো নেগেটিভ মার্কস এখানে? থাকে না। আচ্ছা। তো আপনাদের এই 50 মার্কসের এক্সাম যখন হয়ে যাবে তখন হচ্ছে আপনি 50 মার্কসের এক্সামের পরে সরাসরি একটা কমপ্লিট 30 মার্কসের একটা ভাইবা এরকম দিবেন সাধারণত। তারপর সবাই আপনি যখন সিলেকশন হয়ে যাবেন তারপরে প্রথম ক্লাসে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, আমরা একটা কোয়েশ্চেন নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করলাম যেন বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এখন বলেন কারণ কোনো কোয়েশ্চেন আছে বিষয় নিয়ে? হ্যালো ভাইয়া। হুম। আমাদের যে এটা এই রিটেন এক্সামের যে মার্কটা থাকবে, এই মার্কের সাথে কি অ্যাডমিশন টেস্টের মার্ক যোগ হবে? যে আগে যেরকম হয়তো 23-24 সালে জিএসটি মার্কের সাথে যোগ হইতো, এরকম কিছু হবে? এটা আলাদা, আপনি অলরেডি কোয়ালিফাইড করে আসেন, ওটা হইলে পরে ওটা বোঝা যাবে, বুঝছেন? আপনি এটাকে ফোকাস করেন। তো দেখেন সবাই, আমি গ্রুপে হচ্ছে আপনাদের একটা চলচ্চিত্রের সিনেমার যে একটা লিস্ট আছে, একটা লিংক আছে, সেটা দিয়ে দিছি, ওটা সবাই বাসায় বসে ভালোভাবে দেখবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে দেখার সিস্টেমটা হচ্ছে কি, একটু জাস্ট গুগলে রিসার্চ করে নেবেন পরিচালকের নাম, প্রেক্ষাপট, গল্পটা আসলে কি ছিল, তাহলে হচ্ছে আপনি ওই যে ইংলিশে যে অ্যান্সারটা করা লাগে কোশ্চেন অ্যান্সার, ওটা আপনি করতে পারবেন। ভাই রিটেনে কি আলাদা, এই যে 50 মার্কের রিটেনে কি আলাদা কোনো পাস মার্ক আছে যে এত মার্ক মিনিমাম হ্যাঁ তুলতেই হ্যাঁ, পাঁচ হবে বা মার্কস আছে এরকম আছে। কিছু? আচ্ছা, কত মার্ক এটা কি জানা আছে? মানে 50 মার্ক 25% এটা কত পাইতে হবে মিনিমাম? পাওয়া লাগে না, 25% পাওয়া লাগে এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমি একটা সিনেমার লিস্ট সবাইকে দিয়ে দিচ্ছি, ওটা সবাই দেখবেন, ওটা দেখলেই মোটামুটি আপনাদের একটা ক্ল্যারিটি চলে আসবে যে কি কি বিষয়ের উপর বেস করে আসলে সিনেমা আপনাদের কোয়েশ্চেন আস্ক করতে পারে, বা ডাইরেক্ট হচ্ছে কোন কোন বিষয়ের উপর বেস করে আপনি লিখতে পারেন মেইন এক্সামে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমাদেরকে একটা সিনেমার লিস্ট দিয়ে দিন যে এগুলা দেখে যাব আর কি, মানে পরীক্ষার জন্য আর কি। এটা দিলে একটু ভালো হয়, মানে কোন কোনগুলা দেখে যাব। হ্যাঁ, ওটাই দিচ্ছি আপনাদের। এটা একটু দেখতে থাকেন আপনারা, যেহেতু এখনো 5 তারিখ, 7 দিনের মতো সময় আছে, এখনো 28 তারিখ আজকে, 3 দিন আর 4 দিন, মোটামুটি 6-7 দিনের মতো সময় আছে। এটা একটু দেখেন, এখান থেকে সব সব থেকে সুইটেবল কিছু 3 টাইপের সিনেমা আপনারা সিলেকশন করবেন আপনাদের থেকে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড থাকবে, আরেকটা হচ্ছে, আরো বাকি দুটো হইতেছে আপনাদের পছন্দের কোনো যদি সিনেমা বা সিকোয়েন্স থাকে ওইটা, আর হচ্ছে আপনার হচ্ছে সরাসরি ওই যে যেটা বললাম, মানে সামাজিক প্রেক্ষাপটের উপর বেস করে এখানে বেশ কিছু সিনেমা আছে। তারপর আর ভাইয়া এই যে আমাদের যে রিটার্নের যে এমসিকিউর জন্য ভাইয়া কি কি পড়বো, ওই পয়েন্ট গুলো একটু দিয়ে দেন, মানে টপিক গুলো আর কি, আপনার মানে সবই কি কি পাবেন পড়লে এমসিকিউ, এমসিকিউ আপনি গুলো। ওখানে টেনশন পাওয়া লাগবে না, আগে যেটা কিছু ওটা ফলো করুন।
ভাইয়া এখান থেকে যে কোনো 3টা দেখলেই হবে? 3টা না, সবই দেখবেন। 3টা দেখবেন কেন, আশ্চর্য! এখান থেকে কম বেশি সবই দেখতে হবে, 3টা কেন দেখবেন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। সিকোয়েন্স ওয়াইজ ফলো করবেন, প্রতিটা যেটা আপনার কাছে ইজি মনে হচ্ছে সেটা আপনি মাথায় মনে রাখার চেষ্টা করবেন। মানে এটা না যে আপনি A to Z সিনেমা দেখতেছেন, মাথা মানে জাস্ট টাইটেল দেখে সিনেমার সিকোয়েন্সটা একটু ফলো করেন, বোঝার চেষ্টা করেন কিভাবে কি আছে এই আর কি। আচ্ছা, তো আমরা এবার আমাদের কারেকশনে চলে যাই। দেখেন, আপনারা আজকে এটা করেন, নেক্সট আপনারা স্টেপ বাই স্টেপ প্রতিটা কোশ্চেনের যে প্রসেসটা আছে বা বিষয়গুলো আছে ওই রিলেটেড ইনফরমেশন আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করুন সবাই। আসসালামু আলাইকুম। আমি সারওয়ার হোসেন চৌধুরী ফাহাদ। আজকে আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ একটি কবিতার কিছু লাইন উপস্থাপন করে শোনাব। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতিহার, কত রূপ ধরে পড়েছে গলায়, নিয়েছে সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো। সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি, দেখা দাও, দেখা দাও। পর মুহূর্তেই ফের চোখ মুছি, হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি। আবৃত্তি করছি। সুনীল গঙ্গোপাধ্যায়। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতাটি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভুইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি দেখলেন? ইয়ে, এটা হচ্ছে মিথিলা আর একটা হচ্ছে আহমেদ আর হচ্ছে ফাহাদ। আপনারা যেটা করছেন সবাই বলা ভালো হয়েছে, রেগুলার রিডিং পড়ছেন এরকম ফিল হচ্ছে। এটাকে আরেকটু চমকপ্রদ করতে হবে বলার ক্ষেত্রে, ঠিক আছে? আর আপনারা যারা মোটামুটি ট্রাই করতেছেন ভালো, বাকিরাও চেষ্টা করেন একইভাবে। সো আমি সবাইকে বলবো, যদি আবৃত্তি করেন, আবৃত্তিতে বলার আগে যেটা করতে হবে, আপনাকে সবার আগে টাইটেল আর কার লেখা আবৃত্তি করতেছেন সেটা বলতে হবে, এটা খুব জরুরি। দেন সেকেন্ড স্টেপে আপনি হচ্ছে সরাসরি আপনার আবৃত্তিটা করবেন। 6 লাইন মোটামুটি জানলেই হবে, 8 থেকে 6 লাইন, 10 লাইন, 8-10 লাইন জানলেই হবে। পুরোটা এতটা মানে ইলাবোরেট করে ইয়ে করার দরকার নেই। আর না দেখে বলার চেষ্টা করেন, মুখস্থ একটু মেমোরাইজ থাকা ভালো। না দেখে বলেন, যেটা হয়তো বা আপনাকে আরো বেশি স্মার্ট তৈরি করবে।
এটা হচ্ছে একটা জরুরি ব্যাপার, ঠিক আছে? আর বাদ বাকি মোটামুটি ঠিক আছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটু অ্যাক্টিং টাইপের বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করি। সবাই একটু বাসা থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারেন, বা সরাসরি হচ্ছে আপনারা। ভাইয়া আমি আপনাকে ইনবক্সে দিয়েছি, আপনি কি আমারটা চেক করেছেন? আচ্ছা, ও হ্যাঁ, ওকে, আমরা দেখি স্যারের কি অবস্থা। নির্ঝরে স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পুষিল প্রাণের পর, কেমনে পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন ধরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিতেছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙ রে হৃদয় ভাঙ রে বাঁধন, সাধ রে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাত করে, আঘাত পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। দেখেন, ভালো হয়েছে। এটা কি আপনারা যারা যারা বড় লম্বা মানে অনেক বেশি লম্বা ভিডিও মানে অডিও দিচ্ছেন, এটা কি আপনারা কোনো বই দেখে আবৃত্তি করছেন নাকি এটা আপনার মুখস্থ আবৃত্তি করতেছেন? স্যার আপনার কি, আপনি কি এটা কোনো বই দেখে আবৃত্তি করতেছেন? আমার পুরোটা মুখস্থ নেই, অর্ধেকটা মুখস্থ আছে। আচ্ছা, আরেকবার বলেন, বুঝিনি। আমার পুরোটা মুখস্থ নেই, অর্ধেকটা মুখস্থ আছে। আচ্ছা আচ্ছা। আর আহমেদ, আপনি ওটা কি মুখস্থ আবৃত্তি করতেছেন নাকি অর্ধেকটা আবৃত্তি করতেছেন? আচ্ছা, দেখেন আপনারা একটা কবিতা সিলেকশন করেন, আপনাদের পছন্দ মতো একটা কবিতা সিলেকশন করেন, 2-3টা কবিতা সিলেকশন করেন আপনারা, যেটা কমফোর্ট ফিল করেন। ওই কবিতাটা 10 লাইন, যে কোনো 10 লাইন নিজের থেকে আবৃত্তি করার চেষ্টা করেন। আর একটু ভিডিও আকারে দিলে ভালো হয়, কারণ আমি তো আপনাদের এক্সপ্রেশনটা ধরতে পারতেছি না, বুঝতে পারছি না। আপনি যখন কোনো কিছু দেখে আবৃত্তি করতেছেন, আপনি ওই বই, স্ক্রিন, খাতা যেটা আছে ওইটার দিকে তাকাচ্ছেন। এতে করে তো আপনার ভয়েসটা এক্সামিনার রিফ্লেক্ট করতে পারতেছে না, তাই না? রিলেট করতে পারতেছে না। মনে করেন যে আপনি যখন তাদের সাথে কথা বলবেন, আপনি তো তাদের সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলবেন, তাই না? তো এখন আলটিমেটলি ওই জায়গাগুলো আসলে কিভাবে কাজ করবে যতক্ষণ না আপনি, যেটা বলতেছি, নিজেকে আহ, সেইভাবে মানে সব থেকে বেস্ট হয় আপনারা একটা ভিডিও ক্যামেরার সামনে সুন্দর করে করেন, রেকর্ডিং করেন। 30 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে রেকর্ডিংটা হবে। আর আপনারা হচ্ছে আমাকে ইনবক্সেই সেন্ড করেন, আপনাদের হচ্ছে গ্রুপে সেন্ড করার কোনো দরকার নাই। যেহেতু আপনারা সরাসরি এক্সামিনারের সামনে পরীক্ষাটা দিবেন, সবার সামনে দিবেন না, সো ইউ ডোন্ট নিড দিস, ঠিক আছে? আপনারা ইনবক্সে ভিডিও আকারে ওটা আমাকে শেয়ার করেন আমার সাথে। একটা কোথাও বসবেন বা কোথাও দাঁড়াবেন, ট্রাইপড থাকবে, জাস্ট নর্মালি আপনার ফেস দেখা যাচ্ছে, 10 লাইন আবৃত্তি করে সেটা শেয়ার করবেন। আর যখন আবৃত্তি করবেন তখন অবশ্যই অবশ্যই ক্যামেরার সামনে তাকাবেন। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এভাবে হচ্ছে আবৃত্তি করে আমাকে সেন্ড করেন, দেন আমি আপনাদের এটা মার্কিং দিয়ে দিব। আর একটা ব্যাপার হচ্ছে যে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটু মানে ড্রামা বা কোনো অ্যাক্টিং টাইপের কোনো পারফরমেন্স দেখি। হ্যাঁ, আর ওটার উপর একটু আপনার চেষ্টা মানে ওটার উপর একটু আমরা কমপ্লিমেন্ট দেই। আপনারা চেষ্টা করলে পারবেন। ইটস নট দ্যাট মাচ কমপ্লিকেটেড আর ডিফিকাল্ট আর কি। আপনারা ট্রাই করেন যে একটু জীবন্ত টাইপ থাকে মানে আপনাদের অভিনয়গুলো। লাইক আমি রিডিং পড়তেছি, গ্র্যাজুয়াল পড়তেছি রিডিং, কিন্তু ওইটাকে যদি খুব বেশি পরিমাণে না হয় ওরকম উপস্থাপনা প্রকাশনা, দেন ওটা তো আসলে, ওটা তো নর্মাল হয়ে গেল, নর্মাল কথা বলার মানুষের মতো হয়ে গেল, আবৃত্তি তো আর হলো না, তাই না? এই জন্য হচ্ছে এটা একটু মাথায় নেন।
সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। সো নেক্সট ক্লাসে আপনারা হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু ইমপ্লিমেন্টেশন করে আপনারা হচ্ছে একটু আমাদের সাথে উপস্থাপন করেন। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত রাখি। আপনারা হচ্ছে আগামীকালকে নেক্সট ক্লাস পাবেন সেম টাইমে। আর সেভাবে প্রস্তুতি নেন, আমরা হোপফুলি ওটা নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো মোটামুটি ফাহাদ হচ্ছে একটু ট্রাই করতেছে, ভালো কথা। ভালো নর্মাল স্পিকারে, নর্মাল ফোনে রেকর্ডিং করবেন, কানে হেডফোন স্পিকার দিয়ে যে রেকর্ডিং করতে দরকার নেই। এমনি আপনার ভয়েস মোটামুটি ঠিক আছে, খারাপ না, চলে। ওকে, সারা, তারপর বাকি যারা আছেন, আর 7 জন মোটামুটি জয়েন করছিলেন, এখন 3 জন 4 জন দেখা যাচ্ছে। ফাহাদ, সারা, মাইদা আর হচ্ছে সামি। আপনার কি অবস্থা? আপনি তো কোনো কিছু জানাইলেন না পরে, আপনি কোনো পারফরমেন্স তো দিলেন না। ভাইয়া আমি হচ্ছে অ্যাকচুয়ালি কবিতা খুব একটা পারি না, আমি নাচ পারি। ওয়াও, ভেরি নাইস। আপনার নাচের জন্য একটু কস্টিউম ওইভাবে রেডি করে উপস্থাপন করতে হবে। আপনি কি টাইপের নাচ করতে যাচ্ছেন মেইন এক্সামের দিনে? ভাইয়া আমি হচ্ছে একটা টাইম ক্লাসিক্যাল নাচ শিখতাম, লোকো ক্লাসিক্যাল। দেন হচ্ছে আমি কলেজে ওঠার পর ছেড়ে দিছিলাম। তারপর যেহেতু একটা টাইম শেখা আছে আমার পুরো কোর্স, তো আমি চেষ্টা করলে আবার ওই জিনিসটা আনতে পারবো। তাহলে ওইটা একটু প্র্যাকটিস করেন। আমরা পারফরমেন্স গুলো একটু আমরা একটু বুঝি। আপনি হচ্ছে ক্লাসিক্যাল কোন গানের উপর পারফরমেন্স করতে চাইতেছেন, নাকি জাস্ট নর্মাল মিউজিক? আমি একটা ভেবে রাখছি হচ্ছে যে নজরুল সঙ্গীত, আলগা করগো খোপার বাঁধন। এটা আপাতত ভেবে রাখছি, কারণ লাস্ট ওটাই আমার প্র্যাকটিস করা ছিল। তাহলে আপনি সেভাবে মোটামুটি কস্টিউম বা ওইভাবে প্রিপেয়ার হয়ে যাবেন, বুঝছেন? আরেকটা ব্যাপার হচ্ছে যে এর আগে একটু ভালোভাবে চর্চা করেন। মানে আপনাদের আচ্ছা এখন স্যার, থিয়েটারের জন্য কি ডান্সের প্রয়োজন আছে? থিয়েটারের জন্য আপনি কি নাচবেন? আমার কথা বলছেন স্যার? হ্যাঁ, আপনি কি ডান্স করবেন? আপনার পারফরমেন্স করার ইচ্ছা আছে? না, আমার পারফরমেন্স করার ইচ্ছে নাই ওইরকম। থিয়েটারে সবকিছুই এলাও, ঠিক আছে? সঙ্গীত, নৃত্য, অ্যাক্টিং সবই এলাও। যে যেটা তো পারেন আমি সে ওইখানে সেটা আমার করতে যা পারেন। যা স্কিল আছে ওইগুলো আমি ওইখানে ওদেরকে বলবো যে স্যার আমি এই কাজগুলা পারি, এই এটা স্কিলগুলো এটা আমার লাইক আছে, এই তো। এটা লাইক সবসময় ডিপেন্ড করে না যে তারা আপনাকে আস্ক করবে যে আসলে আপনি কি পারেন সেই উপর পারফরমেন্স করে। তারা যেটা চাইতেছে তাদের উপর পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, বাট মোস্ট কমনলি যেটা হয় আপনি যেটা বলছেন যে আপনি যেটা জানেন সেটার উপর পারফরমেন্সটাই ম্যাক্সিমাম ডিপেন্ড করে। সো এই জন্য ওইটা ঠিক আছে, কিন্তু যারা ওভারঅল ট্রাই করেন তারা একটু বেটার কাউন্ট হয় আর কি। তো যাই হোক, সমস্যা নাই। আচ্ছা স্যার, হুম। ওইখানে তো আমাদের যে কথা বলার ধরন আছে ওইটাও তো তারা লক্ষ্য করে মার্ক করবে, তাই না? আপনি পডকাস্ট 1-2 শুনছেন? হ্যাঁ, এক দুই শুনেছিলাম। ওইখানে দেখেন আমি উল্লেখ করে দিছি যে সহজ সাবলীল বাচনভঙ্গি, স্পষ্ট হুম, হুম, হুম। কথাবার্তা বলো, তো ওইটাই, এটার উপর মার্কিং এই আছে। ক্ষেত্রে স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওইটা হচ্ছে আমরা বিশেষ করে বাঙালি যারা আছে এখন বেশিরভাগ বাঙালি বাংলার সাথে ইংলিশ অ্যাড করি। হ্যাঁ, মানে একটা কথা বললে ইংলিশ ওর অ্যাড করবেন মধ্যে কেন? মনে করেন আমাদের একটা, তো ইংলিশ অ্যাড করার তো কোনো প্রয়োজন নেই। হয় ইংলিশ, তো ওই ক্ষেত্রে আমরা তো ইংলিশটা ওইখানে বর্জন করবো, তাই না? শুধু বাংলা হ্যাঁ শুদ্ধ অবশ্যই বাংলা শুদ্ধ ভাষায় কথা ভাষায় বলার কথা চেষ্টা বলবেন। করবো। শুদ্ধ ভাষায় এই তো, আচ্ছা। কথা বলার চেষ্টা করবেন। হুম। জি, ওকে। আচ্ছা, তো এখন আপনার কি অবস্থা? এখন আপনি হচ্ছে তাহলে সব শোনেন, আপনারা যে যেটায় ভালো পারফরমেন্স পারেন সেটা একটু রেকর্ড করেন, করে হচ্ছে ইনবক্স সেন্ড করেন। আপনারা এখন যে যত ভালো কমপ্লিমেন্ট নিতে পারবেন তত বেশি আপনাদের জন্য ভালো হবে, কারণ অনেকদিন যাবত আপনারা এগুলো প্র্যাকটিস করেন না বা আপনাদের নলেজের বাইরে। সো দ্যাটস ওয়াই আসলে আপনাদের ওই বিষয়গুলো সংশোধন করা তো খুব জরুরি, তাই না? আমরা বেসিক মৌলিক যে কোয়েশ্চেন টাইপের যে কথাবার্তাগুলো আছে সেগুলো অলরেডি জেনে গেছি, ফিল্ম বাদে, ফিল্ম এন্ড টেলিভিশন বাদে, নাট্যকলার জন্য। কিন্তু ওর পরেও যারা পারফরমেন্স রিলেটেড প্র্যাকটিস করবেন তাদের তো ওই কমপ্লিমেন্টের খুব জরুরি। সো দ্যাটস ওয়াই এটা একটু এই কয়েকদিন একটু চর্চা করেন বেশি বেশি করে। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটার উপর একটু রিমার্ক করি। আর হচ্ছে আপনারা যারা মোটামুটি বেশ গুছিয়ে আজকে ট্রাই করলেন, এটা বেশ ভালো ছিল। ভয়েসও মোটামুটি বেশ অ্যাক্টিভ ছিল। আপনারা হচ্ছে এগুলো নিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, আজকে আমরা এই পর্যন্ত থাকি। কালকে আমরা সেম টাইমে দেখা করতেছি। সবাই একটু আর্লি আসবেন, তাহলে হচ্ছে আমরা এগুলোকে আরো একটু প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওকে স্যার।